জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করে নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। অভূতপূর্ব এক বাংলাদেশ আপনাদের সবার সামনে। সেই সামনের বাংলাদেশকে আসলে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাব আরও অনেকটা বহুদূর। তবে সেই অভূতপূর্ব বাংলাদেশ গড়ার পেছনে যাদের অবদান, সেই অভূতপূর্ব বাংলাদেশ বিনির্মাণে যাদের একান্ত মনোনিবেশ ছিল, একান্ত প্রচেষ্টা ছিল, সেই মানুষদেরকে সাথে নিয়ে আজকে কথা বলতে চাই আর ইউ ফেমাসের আয়োজনে। আমাদের সাথে বেশ কয়েকজন সারথি যুক্ত হয়েছেন, যাদের সাথে কথা বললে আমার অন্তত মন ভালো লাগবে, কেননা অনেকটা ফ্রি লাগছে, স্বাধীন লাগছে ব্যাপারটার জন্য। ফলে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া, মডেল এবং অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের সাথে আমাদের অনেক কথা আছে এবং অনেক জানতে চাওয়া আছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন পারশা মাহাজাবিন, শিক্ষার্থী এবং সঙ্গীত শিল্পী। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আপনাদের অনেক জানতে চাওয়া আছে, এবং যে মানুষটির কাছে আমার ভীষণ জানতে চাওয়া, কেমন করে এত সাহস বুকে ধারণ করেন, কেমন করে সেই সাহসগুলো আসলে সবার মধ্যে ছড়িয়ে দেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জাকিয়া বারি মমো, অভিনেত্রী। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে? আমি শুরুতে যেমন বলছিলাম যে অভূতপূর্ব এক বাংলাদেশ, এই বাংলাদেশটা আসলে আমরা অনেক কিছু দেখিনি, কিন্তু যেটা দেখেছি এটা আসলে একটা স্বস্তি দেয়, একটা তৃপ্তি দেয়। এই তৃপ্তিটা আসলে অন্যরকম তৃপ্তি, একটা ঢেকুর তোলা তৃপ্তি, এবং এমন স্বস্তি আমরা আমাদের জীবদ্দশায় কবে পেয়েছি আমি জানি না। আপনার কি অবস্থা? আমাকে তো সাহস দেয়। আচ্ছা, ভীষণভাবে সাহস দেয়। ছাত্ররা যে সাহস দেখিয়েছে, তরুণরা যে সাহস দেখিয়েছে, যে সাহস আমরা অনেকেই দেখাতে পারিনি, সেই সাহস দিয়ে কথা বলাকে উজ্জীবিত করেছে তারা। জীবনকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে। এটা দারুণ। তাদের জন্য লাল সালাম। অবশ্যই। টয়া? আসলে এখনো এত ওভারওয়েলমিং লাগছে ব্যাপারটা, যে পলিটিক্যালি কারেক্ট হতে হবে প্রতিটা ক্ষেত্রে, কিংবা প্রতিটা কথায়, প্রতিটা মুভমেন্টে পলিটিক্যালি কারেক্ট হয়ে কথা বলতে হবে। ওই যে টেনশন, ওই প্রেশারটা যে মাথা থেকে, বডি থেকে চলে গেছে, এই জিনিসটাই অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস টু অল দ্য স্টুডেন্টস, থ্যাঙ্কস টু অল দ্য প্যারেন্টস, যারা ওই স্টুডেন্টদেরকে মাঠে নামতে বলেছে। এবং আসলে থ্যাঙ্কস টু অল দ্যাট প্যারেন্টস, আসলে যাদের লাইফ থেকে তাদের সন্তান কিংবা তাদের ভাই কিংবা বোন চলে গেছে, ওদের জন্য আসলে এখন কষ্টটা মনে হয় যে, জানি না আমরা এটা ধরে রাখতে পারবো কি না, বাট তারপরও একটা অন্যরকম ফিলিংস কাজ করে। ভালো খারাপ সব কিছু মিলিয়ে একটা নতুন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এটাই যাতে থাকে, খুব সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, যদি এরাই আমাদের কাণ্ডারি হয়। নিশ্চয়ই বাংলাদেশটা ভালোর দিকে আগাচ্ছে, ইতিবাচক পথে আগাচ্ছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছে পারশা মাহাজাবিন। পারশা, ঠিক আন্দোলনটা যখন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই সময়টাতে নানা সংকট চলছিল, এবং আপনার একটা গান সবাইকে খুব ভাবিয়েছে, আন্দোলিতও করেছে, সাথে সাথে যে আসলে যে আমরা যে শোকটা আসলে ধারণ করেছিলাম, সেই শোকটাকে সামনে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা যোগাচ্ছিল। আপনার এখন কেমন লাগছে, এবং কি কারণে আপনি বেশি আন্দোলিত হয়েছিলেন সেটা আমি পরে জানতে চাই, কিন্তু ঠিক এখন কেমন লাগছে? এখন ভীষণ ভালো লাগছে, সেই সাথে একটু আনসার্টেইন মনে হচ্ছে সবকিছু, কারণ আমি জানি না সামনে কি হতে যাচ্ছে, আচ্ছা, বা কি হবে। তবে আমি আশাবাদী যে ভালো কিছুই হবে আমাদের সাথে, কারণ এত ত্যাগ, এত আমাদের স্যাক্রিফাইস যেটাকে বলে, যে এত মানুষের ত্যাগের বিনিময়ে যদি আমরা ভালো কিছু না করতে পারি, সেটা আমাদের জন্য অনেক দুঃখজনক। নিশ্চয়ই সেই দায়িত্ব তো আমাদের সবারই আছে, প্রত্যেকেই। আমরা যদি আমাদের অনেক বেশি কিছু করার দরকার নাই পারশা, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কাজটুকু, নিজের কাজটুকু যদি ঠিকভাবে গুছিয়ে করতে পারি, সেটা কিন্তু দিন শেষে অনেক বড় একটা পুঁজি দাঁড়ায়। জাকিয়া বারি মমো, আমার জানতে চাওয়া খুবই সহজ প্রশ্ন, কিন্তু আমি জানি এই প্রশ্নটার উত্তর এত সহজ না। কি ব্যাপার আন্দোলিত করেছে নিজের মনের মধ্যে? একটা শিল্পী সত্তা, একটা সাধারণ মানুষ সত্তা, একটা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশটার মালিক আপনি, ঠিক কোন বিষয়টা আন্দোলিত করেছিল ওই সময়টাতে একদম পথে নামার অকুতোভয় হিসেবে?
নাগরিক হিসেবেই আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করেছে। শিল্পী হিসেবে জানি না কতখানি কন্ট্রিবিউট করতে পেরেছি, নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, একজন মা হিসেবে সবভাবেই আমার মনে হয়েছে যে সাহস ওরা দেখিয়েছে, যেভাবে ওরা নিজের বুক পেতে দিয়েছে এদেশের জন্য, সে জায়গায় আমি ওদের পিছিয়ে যদি দাঁড়াতে পারি সেইটা অনেক বড় শক্তি হতে পারে এক সময়। হয়তো একটু একটু করে নিজের জায়গা থেকে কন্ট্রিবিউট করার যে কথাটা আপনি বলছিলেন, ওই ছোট্ট একটু কন্ট্রিবিউশন হয়তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে করার। আমি চেষ্টা করেছি ওদের ভোকালকে আরেকটু বড় করার, ওদের শক্তির সাথে আরেকটু শক্তি মেলানোর। আর যে মানুষগুলো আসলে এভাবে প্রাণ হারাতে পারে তাদের সাহসিকতাকে আমি কি বলে সেলিউট করব আমি জানি না। তো আমি যদি রাস্তায় না নামি, আমি যদি ওদের জন্য কথা না বলি, তাহলে এই দুঃখ আমাকে সারাটা জীবন কুড়ে কুড়ে খাবে। ততটুকু আমি চাই না। আমার সন্তানও স্টুডেন্ট, তো আমি কোনোভাবেই চাই না যে অন্য কারো বুক খালি হোক, অন্য কোনো মা তার সন্তানের জন্য কাঁদুক, কিংবা সন্তানরা তার দেশে সেফ না, তার প্রশাসনই সন্তানদের বুকে গুলি চালাবে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য হতে পারে না। হয় না, একটা জড়তা থেকেই যাচ্ছিল আমাদের সবার মধ্যেই যাচ্ছে, এটা করব। টয় যেমনটা বলছিল যে একটা শুরুর দিকে যে কত কিছু করতে না পারার আক্ষেপ বা চিন্তাটা করতে হয় না। সেই সময়টাতে যখন নামলেন সংকটকালীন সময়, এবং পাশা যেমন বলছিল আমি কিন্তু ভবিষ্যৎ জানি না এখনো, যে এখন এই পরিস্থিতিতে আছি, সামনে কি হতে পারে। ঠিক সেই মুহূর্তেটাতে আপনি যখন নামলেন পথে শিক্ষার্থীদের জন্য কথা বলার জন্য, তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতি, আপনি জানেন না ভবিষ্যতে কি হয়। সেটা জাকিয়া বারী মমকে শেষ করেও দিতে পারতো, একেবারেই শেষ হয়ে যেতে পারতো। আবার জাকিয়া বারী মম যেই যে আজকে আমরা কথা বলছি আপনাকে পেয়ে গেছি, সেটাও হতে পারতো। একটা পর্যায়ে আসলো, আসলে যে কোনো পরিপ্রেক্ষিতে একটা ঘুরতে পারতো। আপনার কাছে কি মনে হয়েছিল? ভবিষ্যৎ আমরা কেউ জানি না, তাই না? একটু পরে আমি বেঁচে থাকবো কিনা সেই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না। ভবিষ্যৎ যেহেতু আমরা কেউ জানি না, আমার মনে হয়েছে বর্তমান অবস্থায় আমার কি করা উচিত, আমি সেটা ফিয়ারলেসলি করতে চেয়েছি। কারণ আমার ভেতরে ভয় কাজ করে না, আমার ভেতরে শঙ্কা কাজ করে না। যখন আমি দেখি আমার সন্তানের বয়সী বাচ্চারা যখন রাস্তায় বুক পেতে দাঁড়াতে পারছে, আন্দোলনে শহীদ হতে পারছে, রক্ত ঝরাতে পারছে, দৃঢ়তার সাথে কথা বলতে পারছে, ন্যায়ের কথা, নিজের প্রাপ্য অধিকারটা চাইতে পারছে, তখন আমি কেন ভয় করব? আমার তো আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি তো ওদেরকে সাহস দেওয়ার জন্য আমার ভয়েসটাকে রেজ করতে চেয়েছি। আমার আসলে কখনোই ওই ভয়টা বা কনফিউশনটা কখনোই ছিল না। আমি শুরুর দিন থেকে খুবই ক্লিয়ার ছিলাম যে আমি ছাত্রদের সাথে থাকতে চাই, তাদের দাবির সাথে, যৌক্তিক দাবির সাথে আমিও একমত ছিলাম। সেটা পটপ্রেক্ষিতে চেঞ্জ হয়ে আজকের এক দফা এবং এত বড় ক্ষমতার বদল ঘটলো, কিন্তু শুরুর জায়গা থেকে কিন্তু ওরা অনেক বেশি যৌক্তিক ছিল, এবং সেখানে আমার নিজেকে না রাখার আমি কোনো কারণ খুঁজে পাইনি। আচ্ছা, আমার যদি অনুমান ঠিক ভুল না হয়, সেটি হচ্ছে যে পার্সা তো জেনজি জেনারেশনেরই, এবং যেই পরিসংখ্যান বলে যে জেনজি জেনারেশন আসলে তারা অনুধাবন করতে পারে, তারা লক্ষ্যটা নির্ধারণ করেছিল। এই আন্দোলনে নামার সময় প্রত্যেক শিক্ষার্থী বলেছে যে আমরা আসলে লক্ষ্য নির্ধারণ করেছি, এবং তারা সেটা বাস্তবায়ন করেছে। পার্সার কাছে কি মনে হয়েছিল যে সেই অনুধাবনের জায়গাটা, আমরা যেটা ভেবেছি সেটা না নিয়ে ছাড়বো না মাঠ? হ্যাঁ, আমরা মনে করি আমার যে জেনারেশন, আমরা ভীষণ স্টাবার্ন বা জেদি যেটাকে বলে, আমরা খুব আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কম, কিন্তু আসলে আমরা খুব কুইক জিনিস চাই। তো যখন আমাদেরকে প্রথমে আমাদের দাবিটা অপোজিটটা বললো অনেক যৌক্তিক ছিল, সেটা কিন্তু 1-2 দিনের কাজ, এটা কিন্তু চাইলেই খুব সহজে করে দেওয়া যেত। তারা যখন ওটা টেনে 1 মাস নিয়ে গেল, তখন কিন্তু আসলে জেদটা অলরেডি ধরে গেছে আমাদের মধ্যে। তো এখান থেকে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটেছে। কেউ কিন্তু প্রথমে এত বড় একটা কিছু হবে ভাবেনি, আমি নিজেও ভাবিনি। আন্দোলনের দ্বিতীয় দিন পর্যন্ত আমি আসলে চিন্তা করিনি যে জিনিসটা এত দূর গড়াবে বা এত দূর যাবে। তো ওই জায়গা থেকে হ্যাঁ, একটু জেদি, আমরা যেটা মনে করি যে করবো ওটা আমরা করে ছাড়ি। আমি একই প্রশ্ন লাইক যে ভয় করছিল না যখন নামলেন শিক্ষার্থীদের পক্ষে? ভয় না, আসলে ওই সময়টা ভয়ের অনুভূতিটা কাজ করছিল, কোনো অনুভূতি কাজ করছিল না। ফার্স্ট অফ অল তখন মনে হচ্ছিল যে একটা যৌক্তিক দাবির জন্য আমার ভাই বোনরা রাস্তায় নেমেছে, তাদের উপর যখন গুলিটা চললো, তখন যে না ভয়টা কাজ করেনি। তখন মনে হয়েছে আমরা কি সন্ত্রাসী, আমরা কি কাউকে মেরে ফেলছি, আমরা কি কারো ক্ষতি করছি? না, আমরা একটা যৌক্তিক দাবি চাচ্ছি, এটার জন্য কেন আমার উপরে গুলি চলবে, সেটা আমি নিতে পারিনি। কারণ আমার মনে হয় না যে এইভাবে
জিনিসটা শুরুতে আসলে ছিল না যে এক দফা দাবি ছিল, একদমই ছিল না। ও যেটা বললো যে এটা কয়েকদিনের মধ্যেই করে ফেলা যেত, একটা মাস ধরে বাচ্চারা আন্দোলন করছিল, রাস্তায় ছিল, বাট সড়কে আমি ছিল। তখনই আসলে আমাকে জিনিসটা খুব বাজেভাবে নাড়া দিয়েছিল যে যখন গুলিটা চললো, সেটা আর নিতে পারিনি। মানে একটা মানে তোমার একটা ভুল হয়েছে এবং ওই ভুলটাকে তুমি আরো কিভাবে বড় করতে পারো সেটা আসলে আমরা দেখলাম আর কি। এই পুরো সিচুয়েশনটাকে নিজেকে আসলে মাঝে মাঝে নত হতে হয়, কিছু কিছু সময় প্রতিটি মানুষকেই নত হতে হয়, একটু পেছাতে হয়। এবং মানুষ তো ভুল তো মানুষেরই হবে, আল্লাহ আমাদেরকে ওভাবেই বানিয়েছে যে আমাদের ভুল হবে, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। আমাদের অনেক ভুলও তো হাসরের ময়দানে মাফ হবে না? তো একটা ভুল যদি আমি মেনে ফেলতাম তাহলে হয়তো আজকে আমার পরিণতি এই হতো না। এত নামকরা একজন মানুষ, তিনি আজকে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এইভাবে এত বড় একটা দলকে রেখে। মানে জিনিসটা তো আসলে মানে আমি তো কল্পনাও করতে পারিনি এরকম কিছু হতে যাচ্ছে কিংবা হতে পারে, এটা আমি কল্পনাও করিনি। কিন্তু যখন আমার মনে হয়েছিল যে না, গুলিটা যখন ছুটেছে এটা ঠিক হয়নি, এটা অন্যায় হয়েছে, আমি অন্যায়ের প্রতিবাদে দাঁড়িয়েছি, তখন আসলে আর ভয়টা কাজ করেনি। পাশা, এই যে একজন বলেছে যে অন্যায়ের প্রতিবাদ করাটা জরুরি এবং সেই ব্যাপারটা থেকে তাকে মাঠে নামিয়েছে, একজন বলেছেন যে আমার সন্তানরা মাঠে এবং আমি এখানে ঘরে বসে থাকবো, প্রতিবাদ করা ছাড়া সারাটা জীবন তাকে এই প্রশ্নটা করে করে খাবে। আপনার কাছে জানতে চাওয়া যে যখন আপনি গানটা গাইলেন এবং তখন আমি আবারও বলছি খুব দারুণ সংকট চলছিল, আমরা কেউই জানি না কি হবে এবং আমাদের পরিস্থিতি আপনি জানেন যে সে সময় এই পরিস্থিতি যদি এখন এরকম না থাকতো আপনার অন্যরকম কিছু হতে পারতো। এই ব্যাপারটায় পরিবারের লোকজন আপনাকে বারণ করেনি? বারণ বলতে গেলে আসলে ওভাবে করেনি, একটু ভয় পাচ্ছিল, ভয় পেয়ে 2-3 বার এমনি কল দিয়েছে যেটা কি করছো, এসব করো না, নামিয়ে ফেলো ভিডিও, দু একবার বলেছে। তবে আমি যখন বুঝিয়ে বললাম জিনিসটা যে আমার কথাগুলোই কিন্তু কোনো ভুল নেই, আমি কোনো অ্যাটাকিং কথা না, এগুলো আমার আক্ষেপের কথা, আমার দুঃখের কথা, যেটা যে কেউ স্বাধীন নাগরিক হিসাবে প্রকাশ করতে পারে, এটা প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে পরিবার থেকে খুব বেশি আমাকে কখনোই ওভাবে চাপ দেয় না। আমার পরিবার বলতে গেলে আমার থেকে আমার পরিবারের মানুষেরা বেশি সাহসী এবং আমি তাদের দেখেই শিখেছি, তো হয়তো ওই জায়গা থেকেই জিনিসটা এত। আমি যদি একটু গানের লিরিক্সগুলো নিয়ে একটু জানতে চাই, এত দারুণ কিভাবে লিখলেন? আমি যদিও এই প্রশ্নটা করাটা খুবই মানে অবিবেচকের মতো যে আমি আসলে কেমন করে আপনার সেই মেধার মূল্যায়নটা করব, সেই সুযোগটা আমার নেই, কিন্তু আমার খুব আগ্রহ জানতে চাওয়ার কেমন ভাবে লিখলেন এই দারুণ কথাগুলো। গানটা আসলে রাত 2টোর সময় বসে লেখা, আর গানটা মাত্র 10 মিনিটে লিখেছি আমি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গানটা আসলে এত কিছু চিন্তা করে আমি লিখিনি, আমার যা ছিল ভিতরে, যা বিগত কয়েকদিনের যে আমার মনের ভাব, সব আক্ষেপগুলো আমি একসাথে ঢেলে দিয়েছি 10 মিনিটের মধ্যে। তো ওই জায়গা থেকে আসলে এত চিন্তা করে লিখিনি। আর আমার মনে হয় গানটার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা মানুষের মনের কথা আমাদের দেশের। একদম। আমি আমাকে নিজেকে সংযত রাখতে খুবই সমস্যা হচ্ছে, আমি গানটা শুনতেই চাই পাশা, এখনই এই মুহূর্তেই গানটা শুনতে চাই। একদমই, সবাই নিশ্চয়ই একই। ঠিক আছে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাঈদের বিশ্বাসে ভরা মুখটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক যাতে হায়নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নি ওটা নাটক ছিল, ধরে নি সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ প্রিয় জাফর আহাত পলকে যাই হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখে নেই বাতাবে লেবু লটকনে দেশে ছাড়িয়ে, চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত খরণ আকাশ থেকে ঝরুক,
মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরশের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার, এই প্রাণটা থাকে যদি। দারুণ, থ্যাংক ইউ আপু। দারুণ। আপনার জন্য এখনো। শ্রদ্ধা পারসা, একদম। মানে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমাদের সবার কথা, আমাদের একদম। সবার অভিব্যক্তি, আমাদের এই যে সবার এই সাহসের কাছে কিভাবে আপনি আমরা ন্যায়ের পরাজিত কথা হই। না বলে থাকবেন, কি একদম, করে এই সাহসের চুপ কাছে করে আমাদের থাকা পরাজিত সম্ভব? হওয়ার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ আপনাদের জেনজি জেনারেশনকে আমাদের বাংলাদেশটাকে আরেকটা নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মমপু, আমি আপনাকে যেভাবে দেখেছি যে এই যে সঙ্গীতগুলো, এই সঙ্গীতের কথাগুলো যেমন আমাদের সবার হৃদয় স্পর্শ করেছে, আমাদেরকে আন্দোলিত করেছে, আমাকে ভাবিয়েছে, পথে নামতে সাহায্য করিয়েছে। আমি দেখেছি যে আপনিও রাস্তায় নেমে সেই বার্তা দিয়েছেন, মানুষকে জাগরিত করেছেন। সেই জাগরণের পথে আমি দেখেছি আপনি জাতিসংগীতও গিয়েছেন পথে পথে। আমি সেই জাতিসংগীত গাওয়ার পেছনের যে অভিব্যক্তিটা, মানে আপনার হৃদয় স্পর্শী ব্যাপারটা, ওইটা একটু জানতে চাইবো। একেবারে মামু, আপনার সাথে আমার জানতে চাওয়া ছিল, আমরা দেখেছি যে 1971 সাল আমাদের একটি গর্বের মুক্তিযুদ্ধের, যেটি আমরা সবসময় গর্ব করি। সে সময় দেখেছি যে সঙ্গীত, পারসা যেটি আমাদেরকে একটু আগে শোনালো, সেটি নানাভাবে আমাদেরকে আন্দোলিত করেছে, আমাদেরকে নানাভাবে প্রেরণা জুগিয়েছে। আমি আপনাকেও দেখেছি যে এই সময়টাতে, এই সংকটকালীন সময়ে আপনি সড়কে আছেন, কখনো জাতীয় সঙ্গীতকে গেয়ে গেয়ে সবাইকে আন্দোলিত করছেন কিংবা তাদেরকে প্রেরণা যোগাচ্ছেন। ঠিক কি অভিব্যক্তির কারণে, কেমন মনে হচ্ছিল? দেখেন, পারসা ইজ সো লাকি, এবং আমরাও লাকি যে ওদেরকে পেয়েছি। ওর যে ক্রিয়েটিভিটি সেটা আমার নাই। আমার শক্তি, জাতীয় সঙ্গীত আমাদের সবার জন্য শক্তি। সবাইকে একটা পতাকার নিচে স্বাধীন দেশের জন্মগ্রহণ করার সুযোগ হয়েছে এই বাংলাদেশে, সেই জায়গার কৃতজ্ঞতা আমি সবসময় বোধ করি। যারা তখন প্রাণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, সেই কৃতজ্ঞতা মানে শেষ করা যাবে না। কিন্তু জাতীয় সঙ্গীতের এই শক্তি আমাকে যখন শক্তি দেয়, তখন আমার মনে হয়েছে সেই শক্তিটা বোধহয় চারপাশে ছড়িয়ে দেওয়া সম্ভব। ওটা আসলে কোনো কিছু ভেবে না, ওটা খুব অটোমেটিক্যালি আমার ভেতরে অনুরণন তৈরি করে, আপনার ভেতরে অনুরণন তৈরি করে। তো সেই জায়গা থেকেই আমার সুর নাই হয়তো গলায়, আমার অনেক কিছু করার নাই, কিন্তু আমার ভেতরের আকুতিটা আছে। তো আমি সেই আকুতিটাই আসলে প্রকাশ করার চেষ্টা করেছি, যেটা ছাত্ররা দিনের পর দিন রাস্তায় থেকে প্রমাণ করেছে শক্তিটা, সেই শক্তিটাতে আমি একটু যোগ করার চেষ্টা করেছি, আর কিছুই না। আমার খুব সাধারণভাবেই এটা ভেতর থেকে এসেছে, কোনো কিছু অনেক কিছু ভেবে করা না। টয়া, আমরা বলছিলাম আমাদের প্রতিবেদনে, অর্থাৎ আমাদের টেলিভিশন থেকে সম্প্রচারিত প্রতিবেদনে নানান সময় বলেছি, এমন বাংলাদেশ কে দেখেছে কবে, এমন আন্দোলন বাংলাদেশে কে দেখেছে কবে। আমাদের প্রজন্ম কিংবা তার প্রজন্ম কিংবা তার প্রজন্মের আগে তারা আসলে দেখেনি এমন বাংলাদেশের এই আন্দোলন, এবং সেটির সিংহভাগ অর্জন, সিংহভাগ কার্যক্রম সেটি শিক্ষার্থীরা করেছে। সেই কার্যক্রমে আপনারা সামিল হয়েছেন। আমি একটু আবারও জানতে চাই যে মনে হয়নি যে ভবিষ্যতে কাজ পাবেন না? মনে হয়নি যে একটা শ্রেণী দ্বারা আপনি বিয়োগ হয়ে যাবেন? মনে হয়নি সেগুলো? তখন কি হবে? দিন শেষে এই কাজটা তো রুটি রুজি। বিশ্বাস করেন, ছোটবেলা থেকে না যখন টিভি দেখতে শিখেছি, প্রতিবার গভর্নমেন্ট চেঞ্জ হয় এবং বিটিভিতে আর্টিস্ট চেঞ্জ হয়। বিশ্বাস করেন, আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি। সেটা সিঙ্গার সেটআপ হোক, সেটা উপস্থাপক সেটআপ হোক, সেটা নাটক যারা করছেন যে কোনো জায়গায় হোক, সব সেটআপ চেঞ্জ হতে দেখেছি। তো দেখেছি গত এই জিনিসটা না আমাকে আসলে খুব কষ্ট দিয়েছে একটা সময়, যে রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকছে, সেই রাজনৈতিক দলে যারা অনুসরণ করছে, সেই অনুসরণকারীরা অনেকভাবে মানে সুবিধা ভোগ করছেন, অনেক কিছু পাচ্ছেন, এবং তার অপোজিটে যারা আছেন তারা একদম কর্নার্ড হয়ে যাচ্ছেন। এত কর্নার্ড হয়ে যাচ্ছেন যে তারা, যদি ওর মধ্যে বয়স্ক কেউ একজন অসুস্থ হয়ে যায়, সরকারের কাছ থেকে সে ভাতাটাও সে নিতে যেতে পারছে না, কারণ সে অন্য দল করতো আগে। মানে এই জিনিসগুলো এত খারাপ লেগেছে, মনে হয়েছে যে এটা আর কতদিন চলবে। মনে হয়নি যে এটা তো আপনিও হতে পারেন? হ্যাঁ, আমি
আমি একটা কথা বলি আপনাকে, আজকে আমি সবাইকে বলছি যে আমার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ করে করে Exactly, আমরা সেই সময় করার বড় কিছু নাই। আমার বাবা বঙ্গবন্ধুর চেতনার আদর্শে বড় হওয়া একজন মানুষ, উনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন, সেম আমার তো ফ্যামিলিতেও। আমার ফুল এন্টায়ার ফ্যামিলি আওয়ামী লীগ করে, বাট দ্যাট ডাজেন্ট মিন আমি আমার এই সার্বভৌম বাংলাদেশে, এই ডেমোক্রেটিক বাংলাদেশে আমি মন খুলে কথা বলতে পারবো না, আমি মন খুলে একটা সিনেমা দেখাতে পারবো না, আমি মন খুলে একটা নাটক বানাতে পারবো না যেটা আসলে একটু সরকার বিরোধী কিংবা ওই দল বিরোধী হয়ে যাচ্ছে। গত 15 বছর ধরে অনেক অনেক সিনেমা আটকে পড়ে আছে, অনেক কাজ পর্দায় আসতে পারেনি, জাস্ট গভর্নমেন্টের নির্মাতার স্বাধীনতাও হরণ হয়েছে, কথা বলার সুযোগ হয়নি। আমরা 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 যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, আমাদের ফলোয়ার্সরা আছে, আমরা কথা বলতে একটা অ্যাক্ট বানিয়ে রেখেছে, আইসিটি অ্যাক্ট, যেটার আন্ডারের থেকে কিছু একটা বলবো, কিছু একটা করবো, 10 বার না আপু, ভাবতে ভাবতে ওই সিচুয়েশন শেষ হয়ে গেছে, ভাববো কি মানে ওই ঘটনা শেষ, যে আমি কি এই টপিকে কথা বলবো কি বলবো না। তো একটা পর্যায়ে মনে হয়েছে, এখন মনে হয় আমি আমার ক্যারিয়ারের এমন জায়গায় চলে এসেছি, হয়তো আমাকে ওই জায়গাটা থেকে আমাকে একটু স্ট্রেংথ দিয়েছে যে আমি যদি এখন কাজ না পাই কি হবে, বাপ মায়ের কাছে আবার ফেরত যাব, কিংবা হাজব্যান্ড আছে হাজব্যান্ডের কাছে যাব। আমার হাজব্যান্ড একটা সরকারি সংস্থার সাথে জড়িত, বিমান বাংলাদেশ, তো আমরা দুজনেই একসাথে যখন মাঠে নামছিলাম, আমরা বলছি যে তোমার তো চাকরি যেতে পারে শাওন, শাওন বলে আমার চাকরিও যাবে যদি এখন আমার নাটকের এটাও আমার অফ হতে পারে, আমরা কি করবো, ইটস ওকে, রাঙামাটিতে কিংবা নোয়াখালীতে যেখানে আছে কোথাও না কোথাও দুই বুড়া বুড়ির মতো দিন কাটায় ফেলবো, আর কি করব, ঘাস মানে গরু পালবো, ইয়া করবো, এরকম আমরা চিন্তা করেছি, কিন্তু একটা পরিকল্পনা যে হ্যাঁ ঠিক আছে আর কি হবে। বাট এই আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব কিংবা আমি অন্যভাবে ভয়ভীত সন্ত্রস্ত থাকবো, এই কথা চিন্তা করে আমি অন্যায়ের প্রতিবাদ করব না, যেটাকে ভুলকে ভুল বলবো না, আর কতদিন সেটা, যেটা আমরা করে আসছিলাম, আমরা ভুলকে ভুল বলছিলাম না, যেটার কারণে প্রেশার হতে 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 আজকে এতটা হয়ে গেছে যে সবাই একসাথে ফেটে গেছে। আসলে তোমার বাক স্বাধীনতা দিতে হবে, তোমাকে বলতে দিতে হবে, আর তোমার বিপক্ষে কথা শুনতে হবে, তখনই না যখন তুমি তোমার বিপক্ষে কিছু শুনবা তখন তুমি দেশটা কিংবা যে কোনো একটা কাজকে বেটার করতে পারবা। যে সমালোচনা যেখানে থাকে কনস্ট্রাকটিভ 10টার মধ্যে অ্যাটলিস্ট 5টা তো তুমি কনস্ট্রাকটিভ সমালোচনা পাবে। আপনাদের দুজনের কাছে একটু জানতে চাও যে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলেন তখন কোনো ধরনের চাপ অনুভব? হ্যাঁ, কেন না, অন্য যখনই এই যে ধরেন প্রথম দিকে যখন আমি কোটা আন্দোলন নিয়ে কিংবা এটার সাথে সম্পৃক্ত ছিলাম, ওখানে আমার একদল কমেন্ট করছিল যে আমি সরকার বিরোধী লোক, আমাকে ওভাবে খুব বাজেভাবে ট্রোল করা হচ্ছিল আমার কমেন্ট সেকশনে। দ্য মোমেন্ট যেদিন আসলে 5 তারিখে যখন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যেটা আমার ভালো লাগেনি, যেমন আমাদের জাতির পিতার কিছু প্রতিকৃতি ধ্বংস করা হয়েছে, ওটার উপরে দাঁড়িয়ে জুতা দিয়ে অনেক কিছু আমি যখন দেখেছি, ওটা আমার দেখে খুব কষ্ট লেগেছে সবারই আমাদের। ওটা দেখে আমি পোস্ট করেছি যে সবকিছু ঠিক আছে, পদত্যাগ হয়েছে, কিন্তু এই জিনিসটা আমি চাইনি, কিংবা আমি শেখ মুজিবুর রহমানকে তো আসলে উনি তো কিছু করেননি, উনি তো আমার এই দেশটা দিয়ে গেছেন আমাদেরকে। এই ধরনের পোস্ট যখন করেছি তখন আমি হয়ে গেছি আবার সরকারপন্থী লোক, আমাকে ওভাবে গালি দেওয়া হচ্ছে যে আমি হচ্ছে আসলে দালাল, আমি সুবিধাবাদী, আমি একবার এক কথা বলছি, এগুলো ফেস করতে হয়েছে। পারসা, দুইজনের কথার মধ্যে নিয়ে একটা জিনিস নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে একটা ফ্রেম ছিল, যে ফ্রেমের মধ্যে না থাকলে আপনি আসলে অন্যপন্থী একটা লেভেল দেওয়া হয়, আপনি এই ফ্রেমটার মধ্যে না থাকলে আপনাকে কাজ দেওয়া হবে না, এই ফ্রেমটার মধ্যে না থাকলে আপনাকে নিষ্পেষিত হতে হবে। টয় যেমনটি বলছিলেন যে তিনি বিটিভি দেখে দেখে এইভাবে বড় হয়েছে। আপনার গানের লিরিক্সে এরকম অনেক বাতাবি লেবুর কথা বলেছেন, আমি আমার কথাই তো ধরে দিচ্ছি, আই এম পার্ট অফ দেম। হ্যাঁ, সো আমাদেরকে নানাভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। এই জেনারেশনের কাছে আমি জানি না আপনাদের কাছে টেলিভিশনটাকে কেমন মনে হয়, কি মনে হয়, এবং সেখানে আসলে আপনাদের কাছে জানতে চাও আমার যে আপনারা আসলে কি এক্সপেক্ট করেন যেটা আমরা দিতে পারি না। টেলিভিশন
একটা সময় ছিল যখন মানুষ শুধু টেলিভিশনে দেখতো। আমি আজকে আস্তে আস্তে আপুকে বলছিলাম যে আমি ছোটবেলায় আপুর নাটক দেখতাম একদম যখন ছোট, আমি আম্মু সবাই মিলে বসে, তখন একটা পরিবেশটাই ছিল ওরকম যে ধারাবাহিক নাটক দেখবে সবাই, তখন খুব টেলিভিশন কেন্দ্রিক একটা আমাদের এন্টারটেনমেন্টের একটা বিষয় ছিল। এখন যেহেতু আমরা অনেক কিছু পেয়েছি, ফেসবুক, মোবাইল, অনেক কিছু, এখন টেলিভিশনে আমরা আসলে ওই জিনিসগুলোই চাই যেগুলো মানে দরকার আমাদের জন্য। নিউজটা একদম প্রপার একটা নিউজ, অথেন্টিক নিউজ, এখানে যেন কোনো ম্যানিপুলেশন না হয়, এটাই আসলে আশা করি আমরা আমাদের কাছ থেকে, মানে গণমাধ্যমের কাছ থেকে। হ্যাঁ, যেটা অথেন্টিক সেটাই। আর কি কোনো পরামর্শ আপনাদের জেনজি জেনারেশন থেকে যে কি করলে আমরা তাদের পথটাকে মসৃণ করতে পারি? গণমাধ্যম আর কি কি ভূমিকা নিলে তাদের কাজটা সহজ হয়? কারণ হচ্ছে যে দিন শেষে আপনি যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন, গণমাধ্যমও কিন্তু সেই একটা সবার জন্য সহায়ক, সবার জন্য সাম্যের যে বাংলাদেশটা, সেটি আমরা আসলে সবাই মিলে করতে চাই। ফলে গণমাধ্যমের আর কি কি করা উচিত আপনার কাছে কি মনে হয় একজন জেনজি জেনারেশনের? কি কি করা উচিত, এটা তো আসলে অনেক কিছু একবারে বলে তো শেষ করা যাবে না, আর অনেকেরই অপিনিয়ন নেওয়া উচিত। তবে কি কি করা উচিত না সেটা বলতে পারি, সেটা হচ্ছে বাতাবি লেবুর চ্যানেলের মতো না করলে আসলে খুশি হব আমরা। যেখানে একটা দরকারের সময় 120টা অ্যাড দেওয়ার কোনো দরকার নেই। আবার অহেতুক জিনিসপাতি আসলে আমরা দেখতে চাই না, যেটা প্রথমেই বললাম যে আমাদের জেনারেশন খুবই শর্ট স্প্যান আমাদের অ্যাটেনশনের, যে আমরা খুব অতিরিক্ত হাবিজাবি জিনিস দেখতে পছন্দ করি না। আপনি আমার গানটা খেয়াল করলে দেখবেন আমি আমার গানে কোনো মিউজিক রাখিনি, আমার গানটা একটানে, আমি কোনো লাইন আমি রিপিট করিনি, একদম একটানে একটা 1.5 মিনিটের গান। সো ওখান থেকে আসলে হয়তোবা একটু হলেও বুঝতে পারছেন যে আসলে আমাদের কাছে জিনিসটা যে আমরা খুব ছাকা জিনিস চাই, একদম সর্ট আউট জিনিস, হাবিজাবি না। মানে 10টা অপ্রয়োজনীয় কথার থেকে 2টা প্রয়োজনীয় লাইন বললে আমরা বেশি খুশি হই। একেবারে শর্ট বাট স্মার্ট, আমাদের জেনারেশন, আমাদের জেনজি জেনারেশন, শর্ট বাট স্মার্ট। কেমন প্রত্যাশা করছেন? বুকে সাহস আছে তো? অবশ্যই, যে সাহস ওরা দিয়েছে সেই সাহস নিয়ে যেন সারা বাংলাদেশের মানুষ তার নিজের জায়গা থেকে দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে। দেশের জন্য কন্ট্রিবিউট করতে হলে কিন্তু শুধু রাজনীতিই করতে হবে এমন কোনো কথা নেই। নিজের কাজটা সঠিকভাবে করাই হচ্ছে প্রত্যেকটা অবস্থান থেকে প্রত্যেকটা সুনাগরিকের দায়িত্ব পালন করা। এবং সত্য, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আমরা যদি ওদের কাছ থেকেই শিখি, অনেক বেশি মানে আর কত সুবিধা, আর কত কিছু, এই লেজুর বৃত্তি, তেলবাজি, নানা কিছু আমরা অনেক সময় দেখেছি, এগুলো আর চলছে না। আর চাই না। তো একদম একটু ছোট করে যদি বলতেন যে আপনারা বললে পরে দুজন মানুষ যদি তাদের নিজেদেরকে নিবৃত্ত করে একটা খারাপ কাজ না করে, সেটা আমাদের জন্য বড় পাওয়া। এই যে সংকটটা চলছে, এই সময়টাতে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, নানা ধরনের প্রশ্ন আসছে। আচ্ছা, এটা করলে এটা হতো না, এটা ভালো হচ্ছে না, আচ্ছা এটা এইভাবে চলতো। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার দর্শকদেরকে কি একটা বার্তা দিতে চান যাতে করে তারা ভালো থাকবে, আমরা সবাই মিলে ভালো থাকবো? একটাই বার্তা, আপনি যেখানে আছেন, যেই কাজটা আপনি করছেন সেটা সঠিকভাবে করতে হবে এবং নিষ্ঠার সাথে, সততার সাথে করতে হবে। মানে থাকে না, দুর্নীতি করলে আসলে সবকিছু ইজিয়ার হয়ে যায় ফর ইয়োরসেলফ। আসলে তখন ইয়োরসেলফটাকে বাদ দিতে হবে। আসলে নিজের কথা চিন্তা বাদ দেন, দেশের কথা ভাববেন। তখন যখন আপনি দুর্নীতি করবেন না, আপনার আশপাশে সবাই ভালো থাকবে, শুধু আপনি না, আপনি একা না, সবাই ভালো থাকবে। সো ওই ব্যাপারটা মাথায় নিতে হবে যে সততার সাথে, নিষ্ঠার সাথে নিজের কাজটা করা। আমি একটা জাকির পাশে আমি আসছি আপনার কাছে। আমি একটা গণমাধ্যমের প্রতিবেদনে একটা লাইন উল্লেখ করে বলছি যে ধরেন এই যে সরকার ক্ষমতার একটা রদ বদল হলো বিশাল পর্যায়ে, সেইখানে আমরা আমাদের সাবেক সরকার প্রধান যিনি ছিলেন তার কথার মধ্যে সবসময় একটা লাইন শুনতে পেতাম, একটা শব্দ শুনতে পেতাম, আমি এটা করেছি, আমি বাংলাদেশের জন্য এটা করেছি। জেনজি বলছে এটা আমরা, অবশ্যই আমরা। হ্যাঁ, সো এই যে পার্থক্যের জায়গাটা, চিন্তার, ভাবনার, এবং সেটা নিয়ে আপনি সেটাকে কেমনভাবে মূল্যায়ন করবেন? আপনি যখন আমি বলবেন, কেবল আমিটাই ভালো থাকবে, আর যখন আমরা বলবেন তখন সবাই মিলে ভালো থাকবে। আর সবাই মিলে যখন ভালো থাকবে, সেই শক্তিটা আমরা এখন দেখতে পাই যে সেই শক্তিটা কত বড় এবং সেই শক্তিটা কত সুন্দর সকলের জন্য। আমরা হতে পারার আনন্দ, আমরা হতে পারার যে ব্যক্তি, এটার যে সাকসেস, সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা হতেই হবে আমাদেরকে। আমি হয়ে আর কতদিন আপনি শুধুই আমাকে পুষ্ট করে যাবেন?
আমার পরে আমি শুধুই আমি করে তো জীবনটা পার করে দিতে হতে পারে। গণমাধ্যম প্রতিবেদনগুলো বলছে তার এই যে আমি এবং গণমাধ্যমের স্বাধীনতা আমি কামনা করি, গণমাধ্যম যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আই উইশ গণমাধ্যম যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। এরপরে আপনাদেরকে আসলে নামতে হবে। একদমই, আমরা আছি। আমার কাছে এখন আসলে আপনাদেরকে নামতে হবে, যাতে এই যে ওরা যে জায়গাটা তৈরি করে দিয়েছে, গণমাধ্যমকে এখন আরো নিষ্ঠার সাথে সচেতনভাবে দেখতে হবে যে আসলে যারা কাজ করছে তারা ঠিকমতো কাজ করছে কিনা, এবং প্রতিটি কাজ জনগণের সামনে তুলে ধরা, এই জবাবদিহিতার জায়গাটা তৈরি করা, এবং কোনো কিছু ভুল হলে ভুলটাকেও একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই জায়গায় ম্যানিপুলেশন না, কালারফুল অন্য ভঙ্গিতে প্রেজেন্ট করা না হয়। এটা গণমাধ্যমকে এখন অনেক বেশি সোচ্চার থাকতে হবে এই বিষয়ে। আমরা থাকতে চাই। পার্শ্বার কাছে আমার যেটি প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে আমি বিরতি নিতে হবে। পার্শ্বা, আমার জানতে চাও, এই যে আমরা এতক্ষণ অনেক আলোচনা করলাম, এবং আমরা সবশেষে দিন শেষে যে যোগফলটা দাঁড় করতে চাই, সবার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, এবং সেটি সবার জন্য থাকবে, কোনো একজন আমির জন্য থাকবে না। সেটির জন্য বড় প্রতিবন্ধকতা কি কি থাকবে, আপনার কাছে কি মনে হয় সেটি জানতে চাইবো। পার্শ্বা, আপনার কাছে বলছিলাম যে আগামীর যে বাংলাদেশটা, সেটির জন্য আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? চ্যালেঞ্জ অনেকগুলোই আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে নিজেদেরকে ভাগাভাগি করার বিষয়টা থেকে বের হয়ে আসতে হবে। মাইনর মেজর এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা সবাই বাংলাদেশি, বলতে গেলে মানে প্রচুর বাঙালি, হ্যাঁ সবাই হয়তো বাঙালি না, কিন্তু বাংলাদেশি সবাই। তা আমরা এভাবে আলাদা আলাদাভাবে বিভক্ত না হয়ে আমরা সবাই যদি একজোট হই, একসাথে হই, আমার মনে হয় সেটাই সব থেকে বড় আমাদের সাফল্য এনে দেবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে নতুনভাবে শক্তিও কিন্তু যোগাবে। আমি যদি একটু আমাদের বর্তমান সময়ের যিনি সরকারের দায়িত্বে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তিনি একটি তার বক্তব্যে দুইবারই তিনি উল্লেখ করেছেন যে সবাই মিলে কিন্তু একটি পরিবার, এবং এখানে কোনো মানে ধর্মের আলাদা বিভাজন নেই। আমরা মনে করি সবাই এক, এবং সবারই প্রত্যেকের সমান অধিকার। এখানে কারোর বেশি অধিকার নেই, কারোর কম অধিকার নেই, প্রত্যেকেরই সমান নাগরিক হিসেবে আমার যেমন অধিকারটুকু আপনারও তেমন, প্রত্যেকেরই সমান অধিকার। শুধু আমরা সেই অধিকারের কথাটা যেন বলতে পারি। একদম এক্স্যাক্টলি। আর দরকার কি এত মানে বিভাজনের তো দরকার নেই। আমি যে বড় হয়েছি ছোট থেকে, আমার দুইজন গানের শিক্ষক, ওনারা ছিলেন সনাতন ধর্মের। আমি বড় হয়েছি, আমার প্রচুর ফ্রেন্ড আছে যারা মানে অন্য বিভিন্ন ধর্মের, ইভেন ধর্মহীন, এরকমও অনেক ফ্রেন্ড আছে আমার। তো সমস্যা কি? তারা তো আমার সাথে খুব ভালো করে মিশি, আমি তাদের সাথে ভালো করে মিশি, আমার তো কোনো প্রবলেম হয় না। তো যদি আমরা ভালোভাবে চিন্তা করি, ভালোভাবে যদি মানুষ হিসাবে একজন আরেকজনকে গণ্য করি, আমার মনে হয় যে সেটা বেশি ভালো হবে। এবং যে বা যারা কোনো একটা গোষ্ঠী যার গায়ে হাত তুলছে, সে তো দূরের কেউ না, সে আমার বাংলাদেশি, সে আমার ভাই, আমার বোন। কার গায়ে আমি হাত তুলছি, তাই না? কাকে আমি ধ্বংস করার চেষ্টা করছি? জেনজি কি ভাবে? জেনজি এটাই ভাবে, ম্যাক্সিমাম জেনজি এটাই ভাবে যে আমরা সবাই এক। আমরা যেরকম আমরা যে ভার্সিটিতে পড়ি, সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র বা বিভিন্ন বলতে গেলে যে পরিবার থেকে, বিভিন্ন ধরনের পরিবার থেকে আসি আমরা। তারপরেও কিন্তু আমরা একসাথে হই, একসাথে গল্প করি, আমাদের কিন্তু নিজেদের মত বিনিময় করি, আমাদের তো কোনো সমস্যা হয় না। এগুলো নিয়ে ভাবার ওদের সময় নাই। আর আমারও মনে হয় না যে, আমি সরি টেনে নিলাম কথাটা, এই লঘু শব্দটার প্রতি আমার যথেষ্ট আপত্তি। যারা বলেন এবং যারা নিজেদেরকে ভাবেন, দুই পক্ষেরই নিজেদেরকে এই জায়গা থেকে সরিয়ে আনতে হবে। মানে লঘুত্ব গুরুত্ব বলে কিছু নাই, সবটা মিলেই বাংলাদেশ, সবটা মিলেই আমরা। এই যে পাহাড়ের অবস্থা দেখেন, পাহাড়ে আমরা যত নির্যাতনের গল্প শুনি, কথা শুনি, ওদের প্রতি এই অন্যায়টা কেন? ওরাও তো বাংলাদেশের নাগরিক। পাহাড় থেকে সমতল সকল ভাবেই নিজেদের অধিকার আদায়ের জন্য কথা বলা উচিত, নিজের প্রাপ্য মৌলিক অধিকারটা তার পাওয়া উচিত। এটাই তো একটা রাষ্ট্রের সুব্যবস্থা হবে। সে জায়গায় আমরা আসলে আশা ব্যক্ত করতে চাই যে এই নতুন যে জন্ম হয়েছে, নতুন যেভাবে আমরা ভাবতে শিখছি, সেই জায়গায় যেন বাংলাদেশকে আসলে আমরা ভালোবাসতে শিখি, নিজের কাজটা যেন ঠিক মতো করি, ময়লাটা যেন রাস্তায় ছুঁড়ে না ফেলি। আমরা এগুলো কারেকশন নিজেদের করতে হবে আচার ব্যবহার দিয়ে, নিজের অনেক বছরের খারাপ অভ্যাসগুলোকে দূর করে সবাইকে মিলে একসাথে চলতে হবে। যখন আমি বড় হয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, কখনো কিন্তু এই ভেদাভেদ দেখিনি। ভেদাভেদ দেখেছি বড় হতে হতে, যখন ব্যাপারগুলোকে অনেক বেশি রাজনৈতিকরণ করা হলো, তখন থেকে ব্যাপারগুলো এরকম জটিল হতে শুরু করেছে। কিন্তু আমার শিক্ষক ছিলেন মানে সনাতন ধর্মের শিক্ষক ছিলেন, অন্য ধর্মের ছিলেন, কখনোই মনে হয়নি যে আমরা আলাদা ধর্ম করছি। মনে হয়েছে মানুষ মাত্রই একটা ধর্ম,
মানুষের ধর্ম, মানুষের স্বাধীনতার ধর্ম। আচ্ছা, যখন যার যেভাবে প্রয়োজন হয়েছে তখন সেভাবে ইউজ করা হয়েছে, ইউজড হয়েছে এই মানুষগুলো। আমার কাছে মনে হয় যারা ওরা সংখ্যায় কম, কিন্তু ওই সংখ্যায় কমটাকে ওরা ইউজ করেছে কোনো একটা রাজনৈতিক হ্যাঁ, মেরুকরণের কোনো মাধ্যমে। একটা কেউ কারো একটা স্বার্থ উদ্ধারের জন্য এই মানুষগুলোকে সামনে ঠেলে দিয়ে ইউজ করে বাস নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। এটা প্রতিবারই হয়ে এসেছে, এটা হওয়া যাবে না। একদম। আর আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই যে আগে আমরা যে বিভাজনটা করে ফেলি, তারপর থেকে আমরা বলা শুরু করি যে আমি ভালো সে খারাপ, আর সে ভালো ও খারাপ। এটা তো দরকার নেই। প্রত্যেকটা যদি দল হিসাবেও ধরি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ধর্ম, সবকিছুতেই ভালো খারাপ মিলিয়ে আছে। ভালো মানুষ কি মানে এই ধর্মে নেই? ধর্ম এ, ধর্ম বি, ধর্ম সি নেই? আছে। ভালো খারাপ মানুষ কি নেই? আছে। একদম। ভালো খারাপটা ফিল্টার করতে শিখেন, মানে জাত ধর্ম দিয়ে না, বা কোনো একটা কর্ম স্পেসিফিক দল দিয়ে। দিয়ে না। কর্ম দিয়ে, যে কে কি কার কর্মটা কেমন। আমি একটু মাঠের অভিজ্ঞতাটা জানতে চাই। আপনারা যখন মাঠে নেমেন তখন অনেক মানুষ তো আসলে সেখানে এসে জড়ো হয়, কি বলতে চাই? আমি ছোট দুই একটা ঘটনা শুনতে চাই যেটা আপনাকে মনে রাখবে বা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। ভিন্ন রকম দেখেন, গল্প আমরা হতে পারে যখন না? হচ্ছে যেদিন ফার্ম গেটে দাঁড়ালাম, তখন কিন্তু আমাদের প্রথমে ফার্ম গেটে দাঁড়ানোর কথা ছিল না, না। কথা ছিল আমরা সংসদ সংসদ ভবনের ভবনের সামনে এখানে, দাঁড়াবো। জি। কিন্তু ওখানে যেহেতু পারমিশন পাওয়া যায়নি, দাঁড়ানো যায়নি, তো সবাই ভিজে ভিজে, কারণ সেদিন প্রচন্ড বর্ষা ছিল, সবাই কিন্তু ভিজে ভিজে রাস্তায় ছিল। এবং আমরা যখন ফার্ম গেটে ঢুকলাম তখন একটা মিছিলের মতো একটা মব আমাদের মাঝখান দিয়ে পাস করে যাওয়ার চেষ্টা করলো, যেন আমাদের এই সমাবেশটাকে ছত্রভঙ্গ করে দেওয়া যায়। সেই জায়গাতেও কিন্তু কেউ ওই মানে নিজের অবস্থান থেকে সরে আসেনি, কেউ কিন্তু ভয় পায়নি। এই যে ভয় না পাওয়া, তখন মানুষের মনে সেই আশাটা তৈরি হয়েছে যে ঠিক আছে, তারা যদি ভয় না পেতে পারে, আমিও ভয় পাবো না। আমাকে যে আসলে পছন্দ করে, যে আমার কাজ দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তার মনেও হয়তো ভয় ছিল কখনো কোথাও, সেই ভয়টাও আমি যেন জয় করতে পারি, সেই জন্যই আমি রাস্তায় দাঁড়িয়েছি। শুটিং এর কি অবস্থা? মানে এই সেক্টরে তো অনেকেই আসলে জড়িত, বিশাল একটা অংশ জড়িত, যাদের সাথে আসলে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি যে এটার সাথে সবার রুটি রুজিরও অনেকটা একটা জড়িত আছে। সেই জায়গাটা তো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, কাজ কম হচ্ছে বলা চলে, একদমই হচ্ছে না। হ্যাঁ, ফলে সেটাও তো একটা বড় ধরনের প্রভাব এবং চিন্তার বিষয়। মানে এত এই পেশার সাথে এতগুলো মানুষ জড়িত, সেটার কি অবস্থা? আমরা যারা টপ লেয়ারে কাজ করি তাদের আর্থিকভাবে আমরা হয়তো আমাদের টাকা জমানো আছে, আমরা চলে যাচ্ছি, বাট আমাদের একটা লেয়ার আছে যারা কিনা দিন এখানেও আছে যে পার ডেতে ওরা আসলে এমন অঙ্কের টাকা পায়, ওটা আসলে ওদের সেভিংস হয় না, ওই দিন কিংবা ওই সপ্তাহ চলে যায়। আর এই ঘটনার কারণে গত একটা মাস জুড়েই আসলে অনেক শুটিং অফ হয়ে গেছে, ডেট ক্যান্সেল হয়ে গেছে, অনেকেই শুটিং করতে পারছে না। অনেকে আমার কয়েকজন পরিচিত আছে যারা কিনা আসলে একদমই খুব অল্প টাকা ইনকাম করে এইসব জায়গা থেকে, আমাকে কয়েকজন কল দিয়েছে, আপু কাজ কবে শুরু করবেন আপনারা? ওরা আমাদেরকে অ্যাসিস্ট করে বিভিন্ন শুটিংয়ে, তো আপু কাজ কবে শুরু করবেন, আপু কাজ কবে শুরু করবেন। কারণ আমি বুঝতে পারছি যে ওদের তো আসলে ওদের এখন তো পেটের মধ্যে যেয়ে পড়ছে বিষয়টা। তো আমি জানি না, আমি চাই যে আমাদের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয়ে যাক, আমরা একটা রুটিনের আমাদের যে স্বাভাবিক রুটিনটা আছে আমরা রুটিনে ফেরত যাই, আমরা কাজে ফেরত যেতে চাই। কারণ শুধু আমরা কাজে ফেরত গেলে শুধু আমাদের না, আমাদের একটা নাটকের টিমে অ্যাটলিস্ট 50 জন মানুষ তো থাকে, 50টা মানুষের রুটি রুজির ব্যাপার থাকে। সেখানে ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু ওই যে দিন আসে দিন খায় এবং সপ্তাহের মধ্যে চলে ওই রকম মানুষ, ম্যাক্সিমামটাই, মেজরিটিটাই ওরা। তো ওদের জন্য আমার মনে হয় আমাদেরকে এখন তাড়াতাড়ি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসলে আমার অনুরোধ থাকবে যে যত দ্রুত সম্ভব সবকিছুকে স্বাভাবিক করে আনা, জনজীবনের নিরাপত্তা ফিরে আসলে আমরা আসলে শুটিং এ ব্যাক করতে চাই। আমরাও সেটাই আসলে প্রত্যাশা করছি। একদমই আমাদের হাতে কম সময় আছে, 2 থেকে 3 মিনিট সময় পাবো। আমরা আপনাদের শেষ অভিব্যক্তিগুলো জানতে চাই। পারসা, কি দিতে চান বাংলাদেশকে? এই যে আমি শুরুটা বলেছিলাম যে অভূতপূর্ব বাংলাদেশ, সেই অভূতপূর্ব বাংলাদেশের জন্য আপনার কি কন্ট্রিবিউশন থাকবে? দিয়ে যাচ্ছি, আসলে ওভাবে তো বলতে পারছি না, কারণ আমি তো প্রথমেই বললাম যে সবকিছু আনসার্টেন, আমার কি হবে আমি সেটাও জানি না, তাই না? হুট করে তো সব চেঞ্জও হয়ে যেতে পারে। তবে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করে আসছি, এখনো করছি, ভবিষ্যতেও করব আমার দেশের জন্য কিছু করার। সেটা হতে পারে আমার সঙ্গীত দিয়ে, হতে পারে আমার অন্য কিছু দিয়ে, হতে পারে আমার কর্পোরেট সেক্টরে আমি কিছু করে, হতে পারে আমি বিজনেস করে, হতে পারে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমার দেশের জন্য করে যাব।
আমার কাছে যেটা মনে হয় আমরা চেষ্টা করব আমাদের জায়গায়। আমি শুরু থেকেই বলেছি যে আমি আসলে যাতে অন্যায় জিনিসটা দেখে আর চুপ করে না থাকি। আমি চাইবো যে আমি যখন কোনো কিছু অন্যায় দেখি আমি নিজে আবার সেভাবে বলি। অ্যান্ড অবশ্যই যারা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন দেশ পরিচালনার জন্য, আমার তাদের কাছে অনুরোধ থাকবে সতর্ক থাকবেন আপনারা, কারণ আপনারা দেখেছেন যে কি হয়েছে এবার, এবং এটা হতে 15 বছর সময় লেগেছে, কিন্তু পরের বার ওটা 15 বছর আর লাগবে না। তারা যেন ক্ষমতায় না এসে সেবার দায়িত্বে আসে, এই অনুরোধটা আমার থাকবে প্রতিটা যারা আসবেন তাদের কাছে। আমরা হতে চাই, আমরা হতে চাই কাজের মাধ্যমে। আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। আমার কাজ যতটুকু আমার সীমিত জ্ঞানে সম্ভব আমি অভিনয় করি। আমি আমার অভিনয়ের জায়গাটাতেই অনেক কিছু করার অপশন দেখি, অনেক সুযোগ আছে। সেই অভিনয়ের জায়গাটাতেই আমরা আরো অনেক কালেকটিভ হতে চাই, আমরা হতে চাই। আমরা মিলে একটা দারুণ ইন্ডাস্ট্রি এবং দিন শেষে একটা দারুণ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চাই। একদমই। আপনাদের সবাইকে ধন্যবাদ আরইফএমএস-এর আয়োজনে যুক্ত হচ্ছেন। আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা সবসময় বলি না কবিতার মাধ্যমে আমাদের দেশে হবে সেই ছেলে মেয়ে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা মনে হয় সেই সময়টা চলে এসেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা দারুণভাবে আমাদেরকে চিনিয়েছে, আমাদের পরিচয়টাকে আলাদাভাবে একটা ফ্রেমের মাধ্যমে দিচ্ছে যে আমরা যে বাংলাদেশি, এবং আমরা বিশ্বাস করি সামনের বাংলাদেশটা আরও অনেক সুন্দর হবে, সবার জন্য সামনের বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।